নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। ফিল্ড গসিপ আজকে চলে এসেছে ব্যারাকপুরে, কারণ ব্যারাকপুরে আমরা এসেছি একটি বিশেষ জায়গা, সেটা হচ্ছে আমরা চলে এসেছি অ্যাক্টর বিশ্বজিৎ ঘোষের বাড়ি। বিশ্বজিৎ ঘোষ একজন অ্যাক্টর, যিনি সম্প্রতি যতুগৃহ বলে একটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। অ্যাক্টিং ছাড়াও তার লাইফে অনেকগুলো সেটস আছে। তিনি একজন ফটোগ্রাফার। তার জার্নি শুরু হয়েছিল এয়ারফোর্সের মাধ্যমে, এয়ারফোর্সে জবের মাধ্যমে। এছাড়া তিনি একজন অর্নিথোলজিস্ট এবং আরও অনেক কিছু তার সেটস আছে। তিনি সেই সেটসগুলো তো আস্তে আস্তে আমরা জানবই, তার লাইফে কী কী উত্থান পতন গেছে এবং কেন তিনি এয়ারফোর্সের কাজ থেকে চলে এসে এই প্রফেশনটা বেছে নিলে এই অনিশ্চয়তাটা জীবনের সঙ্গী করে দিলেন। সব কিছু তার কাছে জানবো। তো চলুন আমরা বিশ্বজিতের কাছে চলে যাব এবং তার পুরো জার্নি নিয়ে আলোচনা করবো এবং তার আগামী দিনে কী কী প্রজেক্ট আসছে, কী কী প্ল্যান চলছে, সেগুলো আপনাদের সব বলবো। সুতরাং সঙ্গে থাকুন এবং ফিল্ড গসিপের পাশে থাকুন। জার্নিটা শুরু হয়েছিল তো অ্যাজ এ এয়ারফোর্সে জবের মাধ্যমে। এয়ারফোর্সে কাজ করতে করতে তুমি বর্তমানে যখন অভিনয় করছো, তা অর্নিথোলজিস্ট নিয়ে মানে অর্নিথোলজি নিয়ে পড়াশোনা করেছো। তারপরে তুমি ফটোগ্রাফি, পেন্টিং, এইগুলো বলা চলে যে একটা অনিশ্চয়তার জীবন। এয়ারফোর্সে কাজ করা মানে একটা নিশ্চয়তা, একটা ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাওয়া। তো নিশ্চিত ভবিষ্যৎকে ছেড়ে অনিশ্চয়তায় পাড়ি দেওয়া কেন? তখন আমি ছবি আঁকতাম, ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। সেই ছবি আঁকাটা বেশ ভালো রকমভাবেই ছিল। এয়ারফোর্স জয়েন করার পরও বেশ অনেক দিন চালিয়েছি, 2000 পর্যন্ত প্রায় ছবি আঁকা চলেছে। এবং এয়ারফোর্সের জার্নি, আমি পড়াশোনা এয়ারফোর্সের থেকেই করা, ক্লাস 12 করে বেরিয়ে যাওয়া এবং এয়ারফোর্স থেকেই আমাকে পড়ানো হয়। আমি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি এবং আমি টেলিকমিউনিকেশনের ওপরেই কাজকর্ম করতাম। তারপরে ফটোগ্রাফি আসে, কারণ লজিস্টিক্যাল ইস্যুস ছিল। আমার ক্যামেরার মানে আমার পেন্টিংয়ের জিনিসপত্র বিভিন্ন এমন জায়গায় আমাদের পোস্টিং হতো, সেখানে পেন্টিংয়ের জিনিসপত্রগুলো পাওয়া বা সেগুলোকে ট্রান্সপোর্টের সময় খুব প্রবলেম। তখন যেহেতু আমার ভিজুয়াল আর্ট ছিল, তখন ওই ফটোগ্রাফিটা স্টার্ট হয়। আমার অনেক কম্প্যাক্ট হচ্ছে। আমি 2000-এ যখন শুরু করি তখন আমি ফিল্ম ক্যামেরায় শুরু করি। অ্যান্ড লাকিলি এয়ারফোর্সে জিনিসটা আমাকে সাপোর্ট দেওয়া হয়। এয়ারফোর্সের আমাদের ফটো সেকশনের যে ডার্ক রুম, সেটার আমি অ্যাক্সেস পাই। তো আমি নিজে ফিল্ম ডেভেলপ করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করা, এগুলো সবগুলো আমি করতে পারি, মানে সেটা চলে। তারপরে এয়ারফোর্সে থাকতে থাকতেই মানে আমি কখনো একটা জায়গা বা কোনো একটা জিনিসের সাথে মানে হয় না একটা যে হয়ে গেল, চাকরি হয়ে গেছে, মানে এরপরে আমি আর কিছু অন্য কিছু ব্যাপার নেই, ঠিক আছে হয়ে গেল, আমার এটা নিয়ে চলবো, সেরকম ছিল না। মানে সবসময় একটা নতুন কিছু করি, নতুন আরও কিছু জানা যায়, আরও কিছু করা যায়, সেটা একটা ছিল বলে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দিক নিয়ে চলেছে। একটা সময় ফটোগ্রাফির এক্সিবিশন করি, তারপরে পড়াশোনার দিক চেঞ্জ হয়। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে করতে ফটোগ্রাফিতে বিভিন্ন জনরায় যখন ফটোগ্রাফি করি, সেখানে ওয়াইল্ড লাইফটা আমার জন্য খুব একটা বড় জায়গা নেয়। আমার খুব কাছের, আমি খুব গ্রাম বাংলায় বড় হয়েছি, আমাদের এরিয়াতেই বড় হয়েছি। এখন যা দেখা যাচ্ছে, আজ থেকে 20-25 বছর আগে আরও জল জঙ্গল ছিল। তো সেই রকম জায়গা থেকে বড় হওয়া, মাঠে ঘাটে খেলে দিলে মানুষ হওয়া, বড় হওয়া মানুষ, মাঠেরই মানুষ। আমি ফুটবলেও এয়ারফোর্স খেলেছি, ক্রিকেটে এয়ারফোর্স খেলেছি। তো খেলাধুলার মধ্যে সবসময় ছিলাম বলে, আর জঙ্গল এইগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট ছোটোবেলা থেকে ছিল। তখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা এতটা বেশি প্রকট হয়, তখন আমি জানতে পারি এটা অর্নিথোলজি নিয়ে পড়াশোনা করা, যেটা নিয়ে পাখি নিয়ে পড়াশোনা করা, সেটা আমাদের কাজেও এসে যায়। কারণ আমাদের একটা ফ্লাইট সেফটি ডিপার্টমেন্ট আছে এয়ারফোর্সে, যারা জানেন এয়ার ক্র্যাশ হয়, বার্ড হিট, তো সেগুলোর কন্ট্রোলের জন্য একটা ডিপার্টমেন্ট আছে। মানে এটা বলতে গেলে এটা একটা অনেক বড় সাবজেক্ট, বাট আমি পড়াশোনা করে আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারি। এবং এয়ারফোর্সে থাকাকালীনই আমি
একটা পাখির উপর বইও লিখি, বার্ডস অফ গোয়ালিয়র আমার লাস্ট পোস্টিং যেখানে ছিল, এবং সেখানে ডিপার্টমেন্ট আমাকে মানে আমার নামেই বইটা পাবলিশ করে। যে বইটা আমাদের এরিয়া সেন্ট্রিক বই, যেটা আমার ফ্লাইট সেফটির জন্য অনেক কাজে, এখনো পর্যন্ত সেটা পড়াশোনা বিষয়ভিত্তিক হিসেবে ওখানে এফএসসি ইউজ হয়। এই জার্নি চলতে থাকে। আর মাঝখানে সাবধারা আছে, হার্পোলজি নিয়ে পড়াশোনা আছে, এখনো পর্যন্ত ক্লোজ টু ৩,৫০০ সাপ জঙ্গলে বিভিন্ন জায়গায়, কারণ অল ওভার ইন্ডিয়াতে প্রায় আমি থেকেছি, তো সুযোগ পেয়েছি। সাপ মেরে দেওয়া হয়, সেখান থেকে নিজের একটা সোশ্যাল সার্ভিস অ্যাওয়ারনেস থেকে, কনজারভেশন পয়েন্ট অফ ভিউ থেকে ওটা শুরু করি। তো আস্তে 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 কাউন্ট কবে ৩,৫০০ হয়ে গেছে সেটা দেরিতে এসে উঠেছে, রিসেন্টলি হয়েছে। আচ্ছা, ফটোগ্রাফি যে জার্নি যদি বলো সেটা তোমার কবে থেকে শুরু? তার আগে কি পেন্টিংস মানে করতে, নাকি পেন্টিংসের পর ফটোগ্রাফি করা? দেখো, পেন্টিং আমি একদম ছোটবেলা থেকে, মানে একেবারে আমার যখন বোধহয় জ্ঞান হয়েছে তখন থেকে বোধহয় ছবি আঁকা। তো এই সত্তাটা ছিল পেন্টিংস। আর ছবি আঁকি, এয়ারফোর্স আমি জয়েন করি 1996, আপ টু 2000 আমার খুব স্পষ্ট মনে আছে আমি তখন পর্যন্ত ছবি আঁকি। তার আগে আমার ওই একটা ক্যামেরা ওখানে রাখা আছে, ওটা আমার প্রথম ক্যামেরা, ছোটো একটা ক্যামেরা। ছবি তোলার ব্যাপারটা ছিল, ওটা আমার বোধহয় ক্লাস 7-এ বাবা কিনে দিয়েছিল। তো ওই ক্যামেরায় যা হয় আর কি, সেই সময় ওই 36টা ফিল্ম মতো। তারপরে যখন 2000 সাল, তখন আমি দেখলাম যে প্রবলেম হচ্ছে, এত ছবি দাম ঝাম কেন, ওয়ার পেন্টিংয়ের হ্যানা তেনা প্রচুর জিনিসপত্র থাকে, তো সেগুলো নিয়ে যাতায়াত করা খুব প্রবলেম। হ্যাঁ। আর আমার প্রথম পোস্টিংটা ছিল নালিয়া। তুমি নাম যদি শুনে থাকো, নালিয়া বললে তোমরা চিনবে না, ভুজ বললে সবাই চিনবে। ভুজ থেকেও আরো 100 কিলোমিটার টুয়ার্ডস পাকিস্তান বর্ডার। সেটা ছিল হচ্ছে আমার ফার্স্ট পোস্ট। তো কোনো কিছু আমাকে যদি কিনতে হতো, আমি কম্পিউটার নিয়ে তখন খুব মেতেছিল, আমি পিসি সেই সময় অ্যাসেম্বল করা মেতেছিল, আমি আইটিতেও কাজ করেছিলাম। তো সেই সময় আমার ওই পিসির ওপর একটা বই আসতো, সেই বইটা কিনতে পর্যন্ত আমি বুঝে যেতাম 100 টাকা। একটা বইয়ের জন্য আমি 2 ঘন্টা বাসে করে যেতাম, আবার 2 ঘন্টা বাসে করে যেতাম, 4 ঘন্টা জার্নি করে আমি একটা বই পেতাম। ফটোগ্রাফার সেই সময় পেন্টিংয়ের একটা বিরাট প্রবলেম বুঝতেই পারছি। তখন এটাকে ছাড়লাম যে ঠিক আছে, এখন পেন্টিংটাকে রাখা যাক। মানে তখন ক্যামেরা পেলাম, ডিএসএলআর তখন ফার্স্ট এসএলআর হাতে আসলো, ফিল্ম এসএলআর। সেখান থেকে ফটোগ্রাফি জার্নি শুরু। আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে তোমার মানে অভিনয়ে আসলে কি ফটোগ্রাফি, যেহেতু একটা ফটোগ্রাফির মধ্যেও তো একটা তোমার গল্প থাকে, একটা ছবিও তো একটা কথা বলে, সেই জায়গা থেকে কি অভিনয়ে আসার ইচ্ছা, নাকি অভিনয় আসাটাও তোমার যেরকম বিভিন্ন লাইফের যেরকম তোমার শেষ আছে, এটা মানে সব কিছু নিয়ে তুমি পরীক্ষা করেছো, তো সেইভাবেই কি অভিনয়ে আসা? এটা ঠিক, মানে যখন তুমি কোনো ভিজুয়াল আর্ট বা কোনো আর্ট নিয়ে করো, একটা তো অভিনয়টা তো সবই তো একটা আর্টের বিভিন্ন ফর্ম। তো আমি বিশ্বাস করি যে কোনো একটা আর্ট করে, কোনো একটা আর্ট নিয়ে প্র্যাকটিস করে, সে অনেকগুলো দিকে কাজ করতে পারে, সে চায়। মানে এটা এমন কিছু মানে অত্যাশ্চর্য ব্যাপার বলে আমার মনে হয়। আমি স্কুল লাইফ থেকে ভীষণ স্টেজের বিষয়ে আমার বিরাট ভয় ছিল। আমার মনে আছে আমি ক্লাস 2-তে আমাকে ওই কোরাসে গান গাইতে বলা হয়েছিল, আমি পুরো সময়টাতে প্রায় থরথর করে শুধু কেঁপেছি, ক্লাস 2-এর মধ্যে। তারপর আমার একটা স্টেজ ফিয়ার মারাত্মক ছিল, আমি কিছু করবো আর সেখানে 10 জন লোক তাকিয়ে দেখবে, সেটা আমার একটা বিরাট প্রবলেম ছিল। তো আমার এটা একটা আরেকটা জিনিস এটা মনে হয় যে যখন তোমার যেটা প্রবলেম হয়, ধরো আমরা তো প্রত্যেক দিন শিখি, প্রত্যেক দিন নতুন করে জিনিসগুলোকে সব জিনিস শিখি। তো যে জিনিসগুলো আমাকে ভয় দেখিয়েছে বা যে জিনিসগুলো আমার প্রবলেম হয়েছে, আমি সেগুলোকে সবসময় ওভারকাম করার চেষ্টা করছি। সেটা হয়তো বলতে পারো আমার স্পোর্টসম্যান স্পিরিটের জন্য, আমি ছোটবেলা থেকে খেলাধুলা করেছি। আমার যখন মনে হচ্ছে এটা আমার প্রবলেম করছে, আমি এটা সলিউশন করেছি। তো তার জন্য আমার এয়ারফোর্সে যাওয়ার পরই আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বিভিন্ন আমাদের অ্যানুয়াল প্রোগ্রামগুলো হতো, তখন তাদের থিয়েটার গ্রুপ, নাটকের দল জয়েন করি, যে আমাকে এই স্টেজ ফিয়ারটাও কাটতে। তারপর বেশ কিছু গুণী মানুষজনের সান্নিধ্যে আসে,
ভালো ভালো মানুষজন নিয়েছি জীবনে, তারা উৎসাহ দেয়। সেই থেকে শুরু, সেই থেকে নাটক করা, দুর্গাপুজোর সময় নাটক করা, বা বিভিন্ন জায়গায় বেঙ্গলি অ্যাসোসিয়েশন দিল্লিতে আছে, বিভিন্ন বড় বড় শহরে সব জায়গাতেই আছে। তো আমাদের এয়ারফোর্সের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের একটা নাটকের দলও করেছিলাম, সেখানে আমরা গিয়ে বিভিন্ন জায়গায় পারফর্ম করতাম। সেই থেকে একটা, আর এই অভিনয় করার ব্যাপারটা তো ওই একবার ঢুকে গেলে তুমি তোমার নিজের লাইফ ছাড়াও যে আরো 5টা ক্যারেক্টারের জীবন বাঁচতে পারো, এই যে একটা রক্তের স্বাদ লেগে যায়, এটা তখন ওই স্বাদটা লেগে যায়। একটা জীবনে অনেকগুলো জীবন বাঁচা যায়, এই যে একটা আনন্দ, আর এটা নেশা নয়। আর এই নেশাটা একবার যার ঢুকে গেছে সে এটার থেকে বেরোতে পারে। সেই জন্যই তোমার আগের প্রশ্নের উত্তর আবার বলি যে এই যে অনিশ্চয়তার মধ্যে আসার এই নেশাটা একটা বড়, এই নিশ্চয়তা ছেড়ে নেশার জন্যই এই অনিশ্চয়তা। এটা বড়। অভিনয়ের প্রথম কাজ যদি ক্যামেরার অভিনয় হয়, স্টেজ অভিনয় অনেক আগের থেকেই করি, এবার প্রথম যদি ক্যামেরার সামনের কাজ হয়, প্রথমে ক্যামেরার সামনের কাজ আমি 2016 যখন চাকরি ছাড়লাম, ফাইনালি আমি যখন ডিসাইড করলাম যে না, এবার আমি আমার মতো করে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমার মতো করে আমি আমার লাইফ বাঁচবো। 2016 আমি 20 বছর করে চাকরি ছেড়ে এয়ারফোর্স ছাড়ি। তখন আমি প্রথম অফার পাই মুম্বাইয়ের একজন ডিরেক্টরের থেকে। উনি একটা প্যাশন বলে একটা শর্ট ডকুমেন্টারি বানাচ্ছেন, এবং ওনার আইডিয়াটা আমার দারুণ লাগে। যেহেতু আমি যে বিলিভ নিয়ে চাকরি ছেড়ে বেরিয়ে এসেছি, উনি সেই বিলিভটাই সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যে প্যাশন, মানে এটা ডকুমেন্টারির নামটাই ছিল প্যাশন। ছিল, হ্যাঁ। আমি আর লগ্নজিতা কলকাতা থেকে যাই, এবং মুম্বাইয়ের একটি ছেলে, সে আইআইটিয়ান, সে আইআইটির লাইফ ছেড়ে দিয়ে সে স্কেটিংয়ের জন্য নিজে ডিভোটেড। লগ্নজিতাও পড়াশোনায় খুব ভালো শুনেছে, আর আমার এয়ারফোর্সের চাকরি। তো এইগুলো দিয়ে ওরা একটা নন ফিকশনাল একটা শর্ট ফিল্ম প্রথম পায়, এটা 2016। ওটা থেকে ক্যামেরার সামনে। তুমি পেন্টিং সিনটা কে করেছো, কারমাতে করেছো, পাঁচফোড়ন 2, তারপরে এখন যেটা বলা যায় চতুর্গৃহ। তো তারপরে যে মানে কাজগুলো যদি সংক্ষেপে বলো, বা কিভাবে তুমি সুযোগগুলো আসে, মানে এগুলো বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তাও যতটুকু মানে টাচ করে যাওয়া যায়। ক্যামেরা অ্যাক্টিং শুরু হলো তখন প্রথম পেন্টিং সিনটা ডার্কের জন্য সত্যজিৎ আসে, ও একটা গল্প করছে, ইন্ডিপেন্ডেন্ট বলে করবে, আমাকে চরিত্রটা বলে। আর চরিত্র আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো কাজে, মানে ব্যানার বলো যাই বলো, সেগুলোর ঊর্ধ্বে হচ্ছে যে কি চরিত্রটা আমি করি। তো আমার ভালো লাগে, সত্যজিতের গল্পটা ভালো লেগেছিল, তা হ্যাঁ করি। সেই গল্পটা হতে হতে তারপরে তার মাঝখানে বেশ কিছু শর্ট ফিল্মের অফার আসে, সেগুলো করি, যা হয় কিছু বেরিয়েছে, কিছু বেরোয়নি। তারপরে সুদীপ্ত থেকে ডাক পাই, পাঁচফোড়নের সুদীপ্ত, পাঁচফোড়ন 2-এ আফটার অডিশনের জন্য সুদীপ্ত ডাকে। তো ওটা খুব মজার জার্নি, সুন্দর কাজ, এবং এক্সপিরিয়েন্স অ্যাক্টার্সদের সাথে কাজ করা। ওটা করার পরে তার মাঝখানে আমি করলাম রিঙ্গোদার আড্ডা টাইমসের কর্মা বলে যে ওয়েব ফিল্মটা হলো, সাহেব ছিল না, সাহেব রিঙ্গোদারের কাজে সাহেব ছিল। আচ্ছা। তো আমি ওটাতে ডাক পাই আড্ডা টাইমসের তরফ থেকে, এবং তারপরে জানতে পারি রিঙ্গোদার কাজ। খুবই খুশি হয়েছি, কারণ রিঙ্গোদার মতো একজন ডিরেক্টরের আন্ডারে কাজ করা। তো সেটা করার পরে পরেই আরও 2টো ওয়েব সিরিজ করা হয়, সেগুলো এখনো কিছু পোস্ট প্রোডাকশন করে আছে, কিছু রিলিজের জন্য রেডি হয়ে আছে, ওটা করি। এর মাঝখানে সুন্দরবনের উপর একটা কাজ হয়, সুন্দরবনের উপর একটা ডকু ফিচার হয়, সেটা প্রোটাগনিস্টই আমি ছিলাম। আর একটা কাজ হয়, খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ইন্দো লেবাননের একটা প্রজেক্ট। যে প্রজেক্টটা আমি ইন্ডিয়া থেকে অ্যাক্টর, আর লেবানিজ অ্যাক্টর ডিরেক্টর, এখানে অনিক চৌধুরী ও ডিরেক্ট করে। তো এই গল্পটার ভালো দিক হচ্ছে এর স্ক্রিপ্টটা অস্কার লাইব্রেরিতে অ্যাকসেপ্টেড, আর সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করবে ব্রিটিশ করেছে, এটা কোট আনকোট আমার অনেকের থেকেই জানা। তার মাঝখানে এই প্যান্ডামিকের জন্য অনেকগুলো কাজ ছিল, ন্যাশনাল বেসেও কাজ ছিল, সেগুলো হয়নি।
ফাইনালি লকডাউনের পরে যৌতুগৃহটা ম্যাচিওর হলো, যৌতুগৃহ করে জাস্ট ফিরেছি। এবার আরও কিছু কাজের কথা হয়ে রয়েছে, এখন দেখা যাচ্ছে। গ্রিন আর্মির কথা বলে, এটা সুন্দরবনের প্রজেক্ট, সেখানে তুমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের রোল করেছিলে। তো তুমি তো ফটোগ্রাফি দীর্ঘদিন ধরে তোমার ফটোগ্রাফির সঙ্গে তুমি যুক্ত, তো সেখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের চরিত্রটাকে পোর্ট্রে করা কতটা ইজি ছিল তোমার পক্ষে, নাকি সে কোনো কিছু প্রবলেম হয়েছিল? যেহেতু মানে দুটোই সত্তা তোমার মধ্যে আছে, এবং ফটোগ্রাফি তোমার দীর্ঘদিন ধরে তুমি করেছো এবং এখনো করছো। সুন্দরবনের গল্পটা খুব মজা, মানে আমাকে যখন সুন্দরবনের জন্য কাজ করা হয়, আমাকে ওভার দি ফোন বলা হয় যে এটা আমাদের প্রজেক্ট হচ্ছে, আপনি করবেন কি? আমি বললাম যে ঠিক আছে, প্রজেক্টটা ব্রিফ করুন। তো যখন ও ব্রিফ করছে, উনি ওদিক থেকে ডিরেক্টর, তো আমি এদিক থেকে হাসছি, কারণ উনি যা ডিরেক্ট মানে উনি যা ব্রিফ করছে, ক্যারেক্টার ব্রিফ, এই লাইফটাই আমি বেঁচে আসছি, মানে আই এম লিভিং দ্য লাইফ অফ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমি ওনাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ আমার জন্য আর সিনেমাটাতে যে ক্যামেরাটা ইউজ হয়েছে, ক্যামেরাটা মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের, ওটা আমারই ক্যামেরা, আমারই লেন্স, তো এটা আমি ইউজ টু, আমার জন্য খুব ব্যাপারটা ইজি ছিল। কারণ এই কাজটা আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে যুক্ত আছি, আমি প্যারা জাম্পিং করেছি, আমি ট্রেকিং করেছি, আমি লং রাইড আপ টু লাদাখ, আসাম, বিভিন্ন জায়গায় আমি বাইক ট্যুর করেছি, একা একা সোলো ট্রিপ করেছি। তো আমার সাথে অ্যাডভেঞ্চার বিষয়টা আমি খুব এনজয় করি, মানে আমার অন্যান্য কাজের পরে আমার যেটা লেজার টাইম, সেটা আমি অ্যাডভেঞ্চারের জন্য ইউজ করি। তো আমার জন্য এটা খুব ভালো ফল ছিল যে খুব সুন্দরবনকে এইভাবে দেখা, প্রায় 7 দিন 10 দিন ধরে সুন্দরবনের ভেতরে থাকা, বিভিন্ন এমন এমন জোনগুলোতে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, তো এমন এমন জোনগুলোতে পারমিশন ছিল যেগুলো সাধারণত যারা নর্মাল ভিজিটার টুরিস্ট তাদের থাকে, তো ওটা খুব এনজয় করেছি। আচ্ছা, এবার তুমি লাস্ট যে প্রজেক্টটা করলে যৌতুগৃহ, সপ্তাশ্য বসুর যে প্রজেক্টটা, যেখানে মানে বেশ কিছু মানে তারকা অভিনেতা রয়েছে, অংশুর মতো একজন রয়েছে যাকে মানে ছোটবেলা থেকেই মানে আমরা দেখে আসছি। তো সেই জার্নিটা যদি একটুখানি বলো, সেই মানে জার্নিটা কেমন ছিল, এবং সপ্তাশ্বের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো, এবং তোমার কি ক্যারেক্টার ছিল সেটা একটু সংক্ষেপে বলো। ক্যারেক্টারটা একটু এটা একটা মিস্ট্রি এবং এটা বলা যাবে না, বললে তো যতটা সপ্তস্য লাফিয়ে এসে মানে দেবে একটা ভীষণ করে, ওটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। একজন চার্চের ফাদারের ক্যারেক্টার ছিল, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর পুরো সময়টাই পুরো স্ক্রিন। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, চার্চের ফাদারের ক্যারেক্টার কি তোমার এই লুকসটার জন্য এগুলো সিলেক্ট করেছে? অফকোর্স, মানে এর বাইরে কিছু নেই তো। আর আমার পুরোটা আমার স্ক্রিন শেয়ারিং, আমার কাজটা ছিল পরমের সাথে, পরমব্রত, আমি পরমব্রত আর পায়েল। তো আমার পুরো কাজটা এদের সাথেই ছিল। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। প্রথমত এরকম কো অ্যাক্টরদের সাথে কাজ করা পরমব্রত মানে পরম সৌভাগ্য, পরমের সাথে কাজ করা পরম সৌভাগ্য, কারণ এত এক্সপিরিয়েন্স, এত বহুদিন ধরে কাজ করেছে। মানে আমরা প্রত্যেকটা সিন আমরা মানে উইদাউট এনি ইঞ্জিতে আমাদের প্রত্যেকটা সিন বেরিয়েছে, বাটারি স্মুথ কাজ হয়েছে। আর সপ্তস্য দারুণ কুল ছেলে, ভীষণ কুল, প্রচণ্ড হাসাহাসি করে, সারাক্ষণ সেটে হাসে, কুল মাইন্ডেড ছিল, মানে ও খুব ইজি গো ডিরেক্টর। মানে আমি যতজনের সাথে কাজ করেছি কোনো মানে নার্ভাসনেস বা না কিছু নেই, শর্ট যদি কোনো রিটেক হচ্ছে বারবার, সেরকম যদি কিছু হয়ে থাকে সেখানে যে একটা ডিরেক্টর হওয়া, ওকে আমি দেখিনি, মানে ও খুব ইজি করি না, খুব ইজি করি, মানে খুব কুল ডিরেক্টর। ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ আমাদের এমন একটা সময় গেছি, এমন একটা জায়গায় গেছি, বর্ষায়, পাহাড়, পুরোটাই আনসার্টেন একটা, মানে আমাদের কোনো প্ল্যানে কখন কি হবে, কখন বৃষ্টি নামবে, আর আউটডোর শট ম্যাক্সিমাম, সেখানে কখন ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে, কীভাবে কাজ হবে, এইটাতে অনেকে হয়তো প্যানিক হয়ে যেত। বাট আমি সপ্তর্ষকে দেখেছি, এবং যার কথা না বললেই নয়, মানসদা ডিওপি ভীষণ কুল ওয়েতে পুরো বিষয়টাকে নামিয়ে দিয়েছে। আমরা কখনোই শিডিউলের বাইরে ছিলাম, পুরোটা কাজ খুব সুন্দরভাবে হয়েছে। মানে আমার যেহেতু কো অ্যাক্টর ছিল পরমব্রত এবং পায়েল, তো আমার জন্য একটা খুব ভালো দারুণ এক্সপিরিয়েন্স, এবং ওদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে প্রচুর কাজে। লাস্ট একটা জিজ্ঞাসা করবো যে হল সম্প্রতি সিনেমা খুলে দেওয়া হয়েছে,
50% দর্শক নিয়ে দর্শকদের হলে যাওয়ার অনুমতি দিয়েছে। তো সেটা একটা মানে সিনেমা প্রেমীদের জন্য খুব ভালো খবর। মানে যে আমরা যে ওটিটি নির্ভর হয়ে পড়ছিলাম, অনেকেই বলছিলেন যে সিনেমা হল কি তাহলে মানুষকে আর হলে যাবে না, যেরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো সেটা নিয়ে কি বলবে, সেটা সিনেমা হলের যে সেই খরাটা বা সেই যে হল বিমুখ হয়ে যাচ্ছিল মানুষ, সেটা কি আবার আস্তে আস্তে মানুষ হলে ফিরবেন? না, আমি তো সবসময় খুব আশাবাদী সিনেমা হল নিয়ে। কারণ সিনেমার ম্যাজিকটা সিনেমা হলেই হয়। আমরা ওটিটি নির্ভর হচ্ছি এবং খুব ভালো করে দেখবে, ওটিটি নির্ভর হওয়াতে কিন্তু ওয়েব সিরিজ খুব পপুলারিটি পাবে ওটিটিতে। বাট সিনেমা যেটার যে যেটা আনন্দ, সেটা মোবাইলে বা ল্যাপটপে বা টিভিতেও যদি ম্যাক্সিমাম দেখা যায় হয়তো 80% লোকই মোবাইলেই তারা ওটিটি দেখে। তো তুমি সেই ডিটেলসও দেখতে পাও না, সেই মজাটাও দেখা যায় না। তাও অনেকে দেখেন হয়তো স্কিপ করে করে, আবার কিছুটা দেখলেন আবার পরে দেখলেন। কারেক্ট। সেই যে একবার যে দেখা, যেটা সেই একটা আনন্দ। এই যে একটা ইন্টেন্সলি কোন একটা সিনেমা, মানে সিনেমার যে সাবজেক্টটার মধ্যে যখনই অন্ধকার ঘরটার মধ্যে ঢুকে যাওয়া হয় এবং তারপরে যে ম্যাজিকটা ক্রিয়েট করার জন্য এতগুলো লোকের একটা পরিশ্রম, মানে আমরা অভিনেতা তো আমাদের তো সামনের অল্প কাজ, এবং তার পিছনে যে এত পরিশ্রম, এতগুলো লোকের পরিশ্রম, সেইটা কিন্তু জাস্টিফাই হয় সিনেমাতে। আমার ওয়েব সিরিজে সেইটা বোঝা যায় না। ওয়েব সিরিজে হয়, ওয়েব সিরিজ এবার সিনেমার মতো, সিনেমা হলে তো আর ওয়েব সিরিজ চালানো যাবে না। ওয়েব সিরিজে হয় কিন্তু সেই ব্যাপারটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, মানে ওয়েব সিরিজও খুব ভালো ভালো হচ্ছে, কিন্তু দুটোর আমার মনে হয় দুটোর প্ল্যাটফর্ম আলাদা। এবার যে সিনেমাটা এখন অ্যাভাটার টাইপের যদি সিনেমা আসে বা মার্ভেলের কোনো সিনেমা আসে, যেগুলো ম্যাজিক দেখায়, সেই ম্যাজিকটা তো তার আমরা ঘরে বসে, কার বাড়িতে কত বড় টিভি আছে যে আমরা 55 ইঞ্চি, 60 ইঞ্চি, 65 ইঞ্চি, 100 ইঞ্চি প্রজেক্টর, সেই মজাটা আর সেটা কতজনের বাড়িতে আছে। আমার মনে হয় এটা খুলবে, অনেকেই হতাশ, কিন্তু খুলবে এবং লোক যাদের হলে যাওয়ার তারা হলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, ওটিটির একটা নিজস্ব অ্যাডভান্টেজ তো আছে। আমি আমার সময়ের মতো অনেক কাজ করি, কিন্তু দুটোই মানে সময়ের সাথে সাথে না চেঞ্জ হওয়াটা খুব জরুরি, সব কিছুতেই জরুরি। আমি যখন নর্মাল এসএলআরে ছবি তুলতাম, ফিল্মে তুলতাম, তার কিছু মেরিট ডিমেরিট ছিল, তার একটা ম্যাজিক ছিল যেটা তুললাম। তারপরে যখন আমি ডার্ক রুমে লাল লাইটের মধ্যে প্রসেস করছি, একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো আমি ছবিটা দেখছি আস্তে আস্তে, তার একটা ম্যাজিক ছিল, তার একটা ফ্যান্টাসি ছিল, হ্যাঁ, তার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন ছিল। আর এখন কি হয়েছে, আমি ছবিটা তুলছি, ব্যাক অফ দ্য ক্যামেরা দেখে নিচ্ছি, ভালো না লাগছে আরো 50 টাকা। তো এবার এটার যদি কেউ বলে যে এটা ভালো ছিল, ওটা ভালো, আমার মনে হয় না কোনোটা ভালো কোনটা খারাপ, সবটাই আপেক্ষিক। সময় এটারও ভালো কিছু বেরোবে, একদমই ভালো আছে, এবং সিনেমা হলের জায়গাতেই থাকবে। সেটা তো কখন সিনেমা হল তো কখনো সেই জায়গাটা যাবে না, সেটা জায়গাটা কেউ নিতে পারবে, কেউ কাউকে নিতে পারবে। কিন্তু এন্টারটেনমেন্টের সংজ্ঞা বদলাবে, বদলাবে। এই বদলের সাথে সাথে সবাই ডেফিনেটলি অ্যাকাস্টম হবে। হাই, আমি বিশ্বজিৎ ঘোষ, আমি একজন অভিনেতা। আর ফিল্ড গসিপ যে চ্যানেলটি আপনারা দেখছেন, এরা বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের ওরিয়েন্টেড ভিডিওস আনছে, খুব হার্ড ওয়ার্কিং এরা। এদেরকে সাপোর্ট করুন, এদের চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন। আর যা করে সবাই আপনারা ইউটিউব দেখেন, সবাই জানেন মেডিটেট কোথায় কি বাজান, সাথে থাকুন। থ্যাংক ইউ।